নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, ফ্ল্যাটের সুন্দরী বৌদি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি গল্প, ফ্ল্যাটের সুন্দরী বৌদি। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য, যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। শুরু হচ্ছে আজকের গল্প। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দাদা, ও দাদা, এই A7 ফ্ল্যাটের দরজা তো কেউ খোলে না। 5 মিনিট ধরে কলিং বেল বাজাচ্ছি, কালও করেছি। উফ, একবার এসে ঘুরে গেছি, আবার আজকে ফোন করি, ফোনটাও ধরে না। কেউ থাকে না নাকি? রোহিত এক ডেলিভারি বয়। সে যেই দোকানের ডেলিভারি করে সেই দোকানদার ম্যানেজার দাদাকে ফোন করে রোহিত পুরো ব্যাপারটা বলার পর ম্যানেজার বাবু বললেন, আরেকবার চেষ্টা কর, ভালো বিল এসেছে, কাস্টমারদের সঙ্গে ভালো ব্যবহার করিস, আরো একটু বেশি সময় নে, না হলে আবার আগামীকাল যাস। রোহিত বিরক্ত মুখে দরজার সামনে দাঁড়িয়ে আবার বেল টিপল। ফ্ল্যাটটা ছিল মডার্ন সোসাইটির এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। সাদা রঙের চকচকে দরজা, একপাশে ছোট্ট ডিজিটাল ডোরবেল, ওপরে সিসিটিভি ক্যামেরা। রোহিতের দিকে তাকিয়ে ফ্ল্যাটের আশেপাশে একটা নিঃশব্দ পরিবেশ। রোহিত নিজের মনেই বিড়বিড় করে, বলে, আজব ব্যাপার, এত বড় ফ্ল্যাট অথচ এক ফোঁটা আওয়াজ নেই। একবার ব্যালকনির দিকটা দেখি তো। হাতের প্যাকেটটা সাইডে রেখে পা টিপে টিপে ফ্ল্যাটের পাশের ছোট্ট কর্নারের দিকে তাকালো সে। 3 তলার ওই ব্যালকনি, সাদা রঙের পাতলা একটা পর্দা হালকা বাতাসে উড়ছে। হঠাৎই এক মুহূর্তের জন্য চোখটা আটকে গেল রোহিতের। সাদা পাতলা শিফনের নাইটিতে দাঁড়িয়েছিলেন এক তন্নি। গোলাপি ঠোঁট, ঢেউ খেলানো কোমর পর্যন্ত চুল। বয়স আন্দাজ 28 কি 29, খুব জোর হলে 30-এর কোঠাতেই। চোখে এক অদ্ভুত প্রশান্তি, ঠোঁটটা বাঁকিয়ে হেসে রয়েছে সে। রোহিতের চোখ বড় বড় হয়ে যায়। এতক্ষণ তাহলে উনি, অথচ দরজা খুলছেন না কেন? মহিলা নিচের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছ, রাগ করনি তো? রোহিত হকচকিয়ে যায়, বলে, না ম্যাডাম, মানে কলিং বেল কেউ খুলছে না দেখে ভাবলাম। ব্যালকনি থেকে নিজের এক রাশ চুল একটা তোয়ালে দিয়ে মুছতে মুছতে সেই নারী বলল, ফ্ল্যাটটা অনেক বড়, আমি তখন শাওয়ারে ছিলাম, একদম ওপরে বেডরুম তো, বুঝতেই পারছো। রোহিত সাহস করে বলে, আপনার ফ্ল্যাটটা সিনেমার মতো বড় ম্যাডাম, বাইরেটা এত সাইলেন্ট আর ভিতরে বিরাট বড়। সেই তন্নি একটু হাসলেন, বললেন, হ্যাঁ, 3টে বেডরুম, ওপরে মাস্টার বেড, একদম স্লাইডিং গ্লাসের ব্যালকনি। ড্রয়িং রুম থেকে ডিরেক্ট এই সাইডটা দেখা যায়, আর বাথরুমে আছে সাউন্ড প্রুফ শাওয়ার। তাই তোমার বেল বাজানো শোনা হয়নি, আমি দুঃখিত। রোহিত প্রথমবার অনুভব করল কোনো অর্ডার ডেলিভারি দিতে এসে তার মনটা এমনভাবে কোথাও যেন থেমে যেতে পারে। এইবার হালকা করে দরজা খোলার শব্দ হলো। আরে বাবা,
কি ভয়ঙ্কর সুন্দরী! এমন সুন্দরী বৌদি আমি কোনোদিন সামনে দেখিনি। সামনে দাঁড়িয়ে থাকা সেই মহিলা। ওপর থেকে বোঝা যাচ্ছিল না, তবে এখন বেশ স্পষ্ট। দীর্ঘ ছিপছিপে গরম, শরীরে পাতলা সাদা শিফনের নাইটি, যার ভেতর দিয়ে স্পষ্ট লাল অন্তর্বাসের রেখা ফুটে উঠেছে। ভেজা চুল থেকে টপ টপ করে জল পড়ছে। ভেতরে এসো, বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি? না ম্যাডাম, সরি বৌদি, মানে এই পার্সেলটা এখানেই, টাকাটা মোবাইলে করে দিলেও চলবে। দরজাটা সামান্য একটু ফাঁক করে সেই তন্নি বললেন, আরে এসো না, দেখে যাও। ফ্ল্যাটের ডোরলকেই পেমেন্ট করব, আর ফ্ল্যাটটা দেখেই যাও না একবার। সবে শিফট করেছি, কেমন যেন খালি খালি লাগছে। রোহিত কোনোভাবে নিজের চোখ দুটো ঘাড়ের ওপর টেনে ফেলল। ফ্ল্যাটটা একেবারে চকচকে। পিছনের বড় ড্রয়িং রুমে সাদা ক্রিম কালারের সোফা, এক কোণে বড় টিভি ইউনিট, মেঝেতে হালকা নীল কার্পেট, একপাশে আধুনিক ওপেন কিচেন যেখানে ইন্ডাকশন থেকে মাইক্রোওয়েভ সব সজ্জিত। ম্যাডাম, মানে সরি বৌদি, এইটা কি ডুপ্লেক্স ফ্ল্যাট? ডুপ্লেক্স। নিচে লিভিং এরিয়া আর উপরে মাস্টার বেডরুম, ব্যালকনিটা ওইদিকেই। বসো, টাকাটা নিয়ে আসি। রোহিত নিজেকে সংযত করার চেষ্টা করে। না বৌদি, আমার দেরি হয়ে যাচ্ছে, আপনি টাকাটা অনলাইনেই পাঠিয়ে দিন, আর রেটিংটা প্লিজ 5 স্টার দিয়ে দেবেন। নিশ্চয়ই, এমন সুন্দর ছেলেটার জন্য 5 স্টার কম পড়বে। হাসি দিয়ে সেই সুন্দরী তন্নি উত্তর দেয়। ঘরের বাতাসে এক ধরনের সুবাস, হয়তো পারফিউম, হয়তো বৌদির শরীরের উষ্ণতা। ওপরে কার্পেটের সিঁড়ি উঠে গেছে, পাশে এক কোণে বড় ফ্লোর, 2 সিলিং গ্লাস, যেখান দিয়ে বিকেলের আলো ভেতরে পড়ছে। পর্দা সামান্য উঠছে। এমন বিলাসী সুন্দর ফ্ল্যাট, এমন সুন্দর বৌদি, এই জীবনে এইটুকুই কি দেখার সৌভাগ্য ছিল আমার। আজ সারা দিন ধরে ওই সুন্দরী তন্নির কথাই ভেবে যায় রোহিত। মাল ডেলিভারি দিতে গিয়ে প্রত্যেকের মধ্যে সেই সুন্দরীর আভাস। শহরে যে এত সুন্দর একটা মেয়ে আছে, রোহিত আজকে ডেলিভারি না দিতে এলে জানতেই পারত না। গতকালকে এসে ঘুরে গেছে, আজকে তো রোহিতের আসার কথাই ছিল না। নেহাত তমাল ফোন করে বলল, ভাই জ্বর এসেছে, আজকের কাজটা চালিয়ে নে। তাই রোহিত এসেছে। ভাগ্যিস এসেছিল, আর আসার পরে সেই সুন্দরী বৌদিকে দেখে এখন সে ভাবছে, ভালো জিনিস দেখার জন্যে আমি সারা জীবন সবুর করতে রাজি। সেই দিন সন্ধ্যার ঝাপসা আলোয় বাইকটা স্টার্ট দেয় রোহিত। বুকের ভেতরটা তখনও ছটফট করছে। আজকে সমস্ত মাল ডেলিভারি দেবার পরে অমিয়দার দোকানে গিয়ে এক কাপ চা খেতে খেতে একবার ভেবেছিল অমিয়দাকে বলবে। নিজেই ম্যানেজারের ওই ক্যাশ কাউন্টারের বুকটা চেক করে দেখলো ওই ফ্ল্যাট থেকে বেশিরভাগ দিনই দামি দামি জিনিস অর্ডার করা হয়, আর সবটাই ঘর সাজানোর জিনিস। আজকেও যেটা ছিল সেটা একটা ফ্লাওয়ার ভাস, বিদেশি, খুব দামি। সেইটাই ডেলিভারি দিতে গিয়েছিল সে। হবে নাই বা কেন? অত দামি একটা ফ্ল্যাট, সব ফার্নিচারে চাকচিক্য, আর নিজেদের অর্থের সম্পূর্ণ বৈভব প্রকাশ পাচ্ছে। যে চাকরি করে সেই ব্যক্তি বোধহয় হিউজ টাকা ইনকাম করে, না হলে সারা ঘরে অত লাক্সারিয়াস জিনিসপত্র। কি ছিল যে ওই চোখে! এই অনুভূতি আমি কোনোদিন পাইনি। কেমন যেন বুকের মধ্যে আগুন লেগে গেছে। কিন্তু না, এসব ভুল। আমি তো মৌকে ভালোবাসি, মৌ আমার সব। রোহিতের ফোনটা বাজছে। দোকানের ম্যানেজার অমিয়দা ফোন করেছে। রোহিত, এই আর একটা ডেলিভারি নিতে হবে রে। দেখ, আজকে তমালটা এলে কোনো অসুবিধে ছিল না। শ্যামনগর ফ্ল্যাট, এক্ষুনি রওনা হোস, আর একটু তাড়াতাড়ি শেষ করিস, বুঝতে পারছিস তো? ঠিক আছে দাদা, যাই আর কি। আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাবো ভেবেছিলাম, সেটা আর হলো কই। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথেই দ্বিতীয় ফোনটা মৌ করে। মৌ কল করে জিজ্ঞাসা করে, রোহিত, এত তাড়াতাড়ি ফোন? কি ব্যাপার, তোমার ডিউটি চলছে না? হ্যাঁ চলছে,
কিন্তু মিসড কল দেখলাম। হ্যাঁ, তুমি যেন কার সাথে কথা বলছিলে, বিজি দেখে ফোনটা কেটে দিয়েছি। মৌ, আজ একটু দেখা করতে পারবে? আজকে সারাদিনটা মনটা খুব খারাপ, তোমার মুখটা না দেখলে মনে হচ্ছে শান্তি পাবো না। কি ব্যাপার বলতো রোহিত? মৌ মেয়েটা এইরকমই, যখনই রোহিতকে খুব ভালোবাসতে ইচ্ছে করে তখন তুমি থেকে কেমন যেন তুই তুকারি হয়ে যায়। মৌয়ের কাছে এই তুই ডাকটা আরো বেশি কাছের বলে মনে হয়। মৌ বলল, আজ পড়তে বসেছিলাম তো, কাল একটা মক টেস্ট আছে, তবে তুই যদি বলিস তোর জন্য আমি আধ ঘন্টা সময় বার করতেই পারি। বল, কোথায় দেখা করবি? ওই পুকুর পাড়ে, যেখান থেকে বিকালে ট্রেন দেখা যায়। আচ্ছা, তুই সময়টা বল, আমি পৌঁছে যাব। কথার মধ্যেই রোহিতের মনে খুশিটা স্পষ্ট। সে বাইক চালাতে চালাতে মনে মনে ভাবতে থাকে, এই জীবনে আমার সম্পদ বলতে ওই মৌই তো। সহজ সরল একটা মেয়ে, কত লড়াই করছে। সকালবেলায় পার্ট টাইম চাকরি, বিকালে পড়াশোনা, রাতের পর রাত ঘুমহীন, সরকারি চাকরির স্বপ্ন। অথচ কি সহজে বলে দেয়, আমি তোকে ভালোবাসি তো। এমন মেয়ে পাওয়া ভাগ্যের কথা। রোহিত মনে করতে থাকে, মৌয়ের সঙ্গে ওর প্রথম দেখা, সেইটাও তো ঠিক এইরকম একটা ফ্ল্যাটেই হয়েছিল। তখন রোহিত সবে ঢুকেছে, ডিউটি ছিল মৌদের এলাকায়। প্রথম দিনই দরজা খুলে মৌকে দেখে, আপনার অর্ডারটা? মৌ সেন? হ্যাঁ, আমি। টাকাটা অনলাইনে পেমেন্ট করে দিই? আসলে ডেলিভারি ছাড়াও আপনারা কিছু স্যাম্পল দেন না বুঝি? স্যাম্পল মানে কিসের স্যাম্পল? হাসির স্যাম্পল। এত গম্ভীর মুখে ডেলিভারি দেবেন না, আর একটু হাসুন তো। রোহিত অবাক হয়ে যায়। সবার বাড়িতেই মাল ডেলিভারি দেয়, কিন্তু এইরকম করে কেউ কখনো কথা বলে না। সে বলল, আপনার হাসিটা খুব সুন্দর, মনে হচ্ছে প্রতিদিন একবার করে ডেলিভারি করতে আসি। ও মা, যেই কথা বললাম অমনি আমার সঙ্গে ফ্ল্যাটিং শুরু হয়ে গেল। না সত্যি, এত লোকের বাড়ি কাজ করেছি। কদিন হলো ডেলিভারি করছেন? এই বছরখানেক হলো। বাহ, আপনি তো ঘেমে গিয়েছেন। ভেতরে আসুন, একটু জল মিষ্টি খেয়ে যান। মা বলতেন দুপুরবেলায় কাউকে না খাইয়ে পাঠাতে নেই। রোহিত অবাক হয়ে তাকিয়েছিল। সেই দিনের পর থেকেই নতুন একটা সম্পর্কের শুরু হয়। তারপরে ধীরে ধীরে ডেলিভারির পরিমাণ বাড়তে থাকে। রোহিত অবাক হয়ে গিয়েছিল, অনলাইনে একটা মেয়ে এতগুলো বই কি করতেই বা কিনতে পারে। তারপরে একদিন উৎসাহবশত ওই অর্ডার করা মালটা খুলেই বুঝতে পেরেছিল ইউপিএসসি এক্সামের প্রস্তুতি করছে মেয়েটা, তাই এত বইয়ের পড়াশোনা। তারপরে ধীরে ধীরে কথাবার্তা পরিচয়। আজ 2 বছর হলো। রোহিতের একমাত্র শান্তি ওই মৌ। রোহিত বাইক থামিয়ে দেয়। শ্যামনগরের অর্ডারটা এসেছে হাতে, এইবার বাড়িটা চিনে সেখানে পৌঁছে দেবার পালা। চোখে তখনও মৌয়ের মুখটা ভেসে ওঠে, কিন্তু কেমন যেন মৌয়ের শরীরটার জায়গায় অন্য একটা। মনে মনে ভাবে, যেখানেই থাকিস না কেন, দিনের শেষে তোকে একবার দেখতেই হবে। এই শহরের ভিড়ে ওই বিলাসবহুল ফ্ল্যাটের মোহে হারালে আমায় চলবে না। আমার জীবনে একটাই মানে, সেটা হলো মৌ। ও ছাড়া আমি কিছু ভাবতেই পারি না। রোহিত আধ ঘন্টা বসে পার্কে অপেক্ষা করছে। মনে মনে ভাবছে, আজকে আর কোনো অর্ডার নেব না। আজকে তো মেন টাইম অর্ডার হয়েই গেছে। চায়ের দোকানটায় বরং চাই খাই। ঘড়িতে 6টা বাজে। মনে মনে ভাবে রোহিত, এই এলাকাটা কিন্তু মৌয়ের জন্য একদম ঠিক। ঠিক তখনই পেছন থেকে মৌ এসে দাঁড়ায়, বলে, একা একাই খাচ্ছিস, আমায় দিবি না? মাথা ধরেছে পড়তে পড়তে। কাকা, আর একটা চা। চায়ের দোকানওয়ালার কাছ থেকে এলাচ আর আদা দেওয়া দুধ চা হাতে নিয়ে মৌ বলল, চল ওইখানটা গিয়ে বসি, গঙ্গার পাড়ে। তারপরে দূরের রেল লাইন, ওখান থেকে ট্রেন যাবে, আর আমরা একটু গল্প করব। কি রে, আজ তোকে বড্ড বেশি বিচলিত লাগছে? লাগছিল। সন্ধে হয়ে গেছে, তোর কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, আমাদের পাড়ার ছেলেরা খুব ভদ্র, জানিস তো। আমাকে তো দেখেছিস, একা একাই চলাফেরা করি, কেউ খারাপ ব্যবহার করে না। আর বিকেলে তো এখানের পুরো মাঠ ভরাই থাকে। জানি, ক্লাবের ছেলেরা খেলা করে, ভালোই খেলে, আড্ডা দেয়, আর প্রয়োজনে মাঝরাতে পাহারাও দেয়।
আমি এখানকার অনেককেই চিনি। জানি তো, তুই তো এপাড়ার ভিআইপি প্রেমিক রে, সবাই জানে আমরা প্রেম করি। তা তো জানে বটেই। আমায় তো অনেকে মৌয়ের জামাইবাবু বলেও ডাকে। যা তাড়াতাড়ি কাজ শেষ কর, আমি আজ বরং উঠি। হ্যাঁ, এখনই বেরিয়ে যাবি? মানে? বলছিলাম না, পড়ছিলাম। কিন্তু আমার তো কথাটাই বলা হলো না। কি বলবি বল। তোর এই পাড়ার একটা ভালো দিক আছে, তোরা বেশ নিরাপদ। আমিও নির্ভয়ে থাকি। ছেলেগুলো এতটাই ভালো যে রাতে কারো কিছু হলে ছুটে এসে পাশেও দাঁড়ায়। আমার ভেতরটা শান্তি আসে, জানিস তো। গ্র্যাজুয়েট রিক্রুটমেন্ট 2025, সেটার দিকে তাকিয়ে আমার আর কিছু ইচ্ছে করলো না। মৌ বুঝতে পারল রোহিতের মনটা ভার হয়ে আছে। রোহিত বলল, ইংলিশে এমএ করেছি, তবুও চাকরির মুখ দেখিনি। চাকরি পাওয়া মানে ভাগ্যের লটারি জেতা। তার উপরে ঘরে পুঁজি নেই, তেমন ট্যালেন্টও নেই। ছোটবেলা থেকে মা লোকের বাড়ি কাজ করে বড় করেছে। বাবার মৃত্যুটা তো আমাদের জীবনটাই পাল্টে দিল। জানিস তো, বাবার ট্রেনের তলায় যাওয়ার পরে আমি আমি সবসময় দেখেছি আমার মাকে বড্ড বেশি একা থাকতে। মা শুধু বলতো, তুই বড় চাকরি করবি, তারপরে লোকের বাড়ির কাজ থেকে আমি ছুটি নেব। আমি পারিনি মৌ, তবে চেষ্টার কিন্তু ত্রুটি রাখিনি। আমি জানি আমাদের আর্থিক অবস্থা, এই চাকরির লড়াইয়ের সাথে আমি টিকতে পারিনি রে মৌ, কিছুতেই টিকতে পারিনি। আচ্ছা, যেখানেই ভালো কিছু সেখানেই কি আমার কোনো ছায়া এসে পড়ে? একটা সময় প্রাইভেট টিউশনি করাবো ভেবেছিলাম, কিন্তু সেখানেও কাউকে ভরসা করতে পারিনি। শেষে বাবার মৃত্যুর পরে অমিয় আর আদিত্যদার রেস্টুরেন্টেই ডেলিভারির চাকরি নিলাম। এরপরে রেস্টুরেন্ট ধীরে ধীরে আরও একটা শাখা প্রশাখায় প্রসারিত হলো, যেখানে বিদেশি জিনিসপত্র আসা দেওয়া শুরু হলো, অনলাইন অ্যাপ চালু হলো। আমার মাকে, তারপরে তোকে আমি সব থেকে ভালোবেসে চলি রে। কিন্তু ভাবি, তোকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে তুলবো কিভাবে? আমার সংসারটাই বা চলবে কিভাবে? আমার মাথায় আসলে কিচ্ছু থাকে না। তুই একমাত্র আমার সান্ত্বনা। তোকে ভালোবেসে তোর এই সোজা কথা, সোজা মন আমার মনের সমস্ত জটিলতা একবারে ভুলিয়ে দেয় রে। যদি টাকা পয়সার অভাব না থাকতো তোকে বিয়ে করে নিতাম, কিন্তু আমার মায়ের স্বপ্নের বোঝা। হয়তো মা আমাকে একসময় নিজেই ঘৃণা করবে। মা এখনো জানে আমি চাকরি করি, কিন্তু কিছু না করে তো আমি তোকেও বিয়ে করতে পারছি না। মৌ কাঁধে হাত রাখে রোহিতের, বলে, কি ব্যাপার বলতো? এই সমস্ত কথাগুলো তো আমি জানি, আমাকে আবার বলছিস কেন? তোর কি কিছু হয়েছে? রোহিত নিজের মনটা এত যে বিচলিত কেন তার ব্যাখ্যা কিছুতেই বোঝাতে পারে না মৌকে। বলতে পারে না তার সাথে আজকে ঠিক কি হয়েছে। না, কিছুই তো হয়নি। সে একটা বাড়িতে ডেলিভারি দিতে গিয়েছিল, সেখানেই শহরের এত সুন্দর একটা তন্নিকে দেখে তার মনটা বিচলিত হয়েছে। সে তন্নি তো তাকে কিছু করেনি, এমনকি কোনো গ্রিন সিগন্যালও দেয়নি। তাহলে মৌয়ের কাছে এগুলো বলে কি হবে? মৌ বলল, আজ বরং উঠি। দেখ, ঘড়ির কাঁটায় 7টা বাজে। জানিস তো, মেজ জামাইবাবু আমাকে পড়াতে বসে। মেজদিও সামনে থাকে, তুই চিন্তা করিস না। আরে মৌ, তোর খারাপ লাগে না? খারাপ লাগবে কেন বল? একটা মাতাল বাবার কাছে থাকার থেকে দিদি জামাইবাবুর কাছে থাকা অনেক ভালো। মৌ বাড়ির ছোট মেয়ে, বড়দি আর মেজদির বাড়িতে 6 মাস করে থাকে। মৌয়ের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর বাবার মদ খাওয়ার পরিমাণটা এত বেশি বাড়ে যে মৌকে একা ওই বাড়িতে রাখা বড়দি কিছুতেই সুরক্ষা বোধ করতে পারে না। কারণ বাবা মাল খেয়ে এসে মায়ের ওপরে টর্চার করত, মেয়ের ওপরেও যে করবে না তার তো কোনো মানে নেই। তাই বড়দি সিদ্ধান্তটা নিয়েছিল, বাবাকে বলেছিল, তোমার যা টাকা পয়সা লাগে আমি তোমাকে পেমেন্ট করে দেব, তা দিয়ে তুমি নিজের কাজ নিজেই চালিয়ে নিও বাবা, বোন আমাদের কাছে থাকবে। তাছাড়া তোমার বড় জামাই বলেছে মৌ পড়াশোনায় ভালো, সরকারি চাকরির চেষ্টাও করবে যতদিন ও চাইবে। তারপরে ওর 2 জামাইবাবু আছে, একটা হিল্লে হয়ে যাবে ওর। তুমি এসব নিয়ে চিন্তা করো না। মেজদি এবং মেতো জামাইবাবুও বড়দি আর বড় জামাইবাবুকে খুব মানে এবং শ্রদ্ধা করে। তারাও বলেছিল, হ্যাঁ বাবা, আপনার বড় মেয়ে একদম ঠিক বলছে, আর আমিও ওর এই কথাটাকে অ্যাপ্রিসিয়েট করি। আপনি আপনার মেয়ের পক্ষে
যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠেছেন। যদিও তারপরে মৌয়ের বাবা আর বেশি দিন বাঁচেননি। উনিও ওই রেল লাইনের তলাতেই আবিষ্কার হয়েছিলেন মৃত্যুর 7 দিন পর, পচে গলে শিয়াল কুকুরে খাওয়া দেহের কিছু অংশ। হাতের একটা ছোট্ট ট্যাটো দেখে চিনতে পেরেছিল মৌ। ওই ট্যাটোতে মায়ের নামটা খোদাই করেছিল বাবা, মৃণালিনী। সেই মৌ এখন 6 মাস থাকে বড়দির কাছে, 6 মাস থাকে মেজদির কাছে। এই শহরেই বাড়ি। 2 জামাইবাবু ওর পড়াশোনার দায়িত্ব নিয়েছে। তাই তো এই এত এত বই ওনারা অনলাইনে অর্ডার দিয়ে কিনে মৌকে পড়ালেখা করার সাহায্য করান। রোহিতের সঙ্গে আলাপের ব্যাপারটা প্রথমত বড় জামাইবাবু কিছুতেই মেনে নিতে পারেননি। পরে অবশ্য কন্যা সম শালীর মুখের দিকে তাকিয়ে সবটা হাসি মুখে মেনে নিয়েছেন। শর্ত একটাই, দেখো শর্ত আমার একটাই, আমার শালীর খাওয়া পড়ার জন্য জীবনে কোনোদিন অসুবিধা না হয়। আমি বলবো না তোমাকে ওকে রোজ মাছ মাংস খাওয়াতে হবে, তবে হ্যাঁ সপ্তাহে অন্তত 3টে দিন তো আশা করতেই পারি। আর একটু ভালো জামা কাপড়, বছরে না হয় একবার একটু হালকা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এইটুকু কিন্তু আমি ওর জামাইবাবু হিসাবে তোমার কাছে আবদার করতেই পারি। রোহিত হেসে বলেছিল, আপনারা মাথার ওপর থাকলে সবটা পারবো, আশীর্বাদ করবেন। তারপর থেকে সবাই জানে মৌয়ের সঙ্গে রোহিতের বিয়ে হবে। মৌ বলল, এই আসি, তুই ডেলিভারিটা শেষ কর, তারপরে বাড়ি যা, বাড়িতে মা একা আছে না। হ্যাঁ, তোর এই হাসিটা, সেটাই তো আমার একমাত্র শান্তি। শোন, একটা কথা বলবো। বল। আজকে আমাকে একটা চুমু খেতে দিবি? পার্কের আধারি আলোয় মৌ এগিয়ে আসে ওর কাছে। মৌয়ের সালোয়ার কামিজ, মুখের ক্লান্তি আর চোখের কোমলতা। মৌয়ের চুলও কোমর পর্যন্ত, তবে আজকে মাথার চুলটা সে ছেড়ে আসেনি, একটা বড় খোপা করে এসেছে। তোকে দেখলেই মনটা শান্ত হয়ে যায়। আজকে খুব ভালো লাগছে রে। কিছু একটা বলতে গিয়েছিল আবার রোহিত, কিন্তু থেমে গেল। ওই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা বৌদিকে কিছুতেই ভুলতে পারছে না। মৌয়ের কাছে সমস্ত স্মৃতি বলা সত্ত্বেও ভুলতে পারছে না। মাথার মধ্যে ঝড় বইছে। আমি বুঝতে পারছি না, তোর কিছু একটা হয়েছে। এমন করছিস কেন বলতো? না না, তেমন কিছু নয়। আমার সাথে এতক্ষণ সময় কাটালি, আমি বুঝতে পারবো না? তোর মুখ ভার চোখ দেখলেই বুঝি। বল, কি হয়েছে? তোকে আজ খুব সুন্দর লাগছে। তোর এই টিপটা না থাকলে বুঝতেই পারতাম না। তোর ভ্রুটা কেমন নিখুঁত, কিভাবে এমন সুন্দর করে নিজে থাকতে পারিস বলতো? রোহিত মৌয়ের চোখে চোখ রেখে স্বাভাবিকভাবেই বলল। মৌ বলল, আজকে কিন্তু আমি ফ্রি ছিলাম না, তোর জন্য বেরিয়েছি। আর এখন তুই আমার টিপ আর ভ্রু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস? না না, এগুলো না, আজ আসলে মনটা এলোমেলো হয়ে আছে। সত্যি কি হয়েছে বলবি? না হলে কিন্তু এক্ষুনি আমি চলে যাব বাড়িতে, আমায় পড়তে বসতে হবে। ভাবলাম তুই যদি খারাপ ভাবিস। তুই বল না, আমি শুনবো। কি হয়েছে বল। আর আমাকে বিশ্বাস করিস তো? আমি চুপ করে থাকবো, রেগে যাব না। তবে হ্যাঁ, যদি শুনেছি তুই কোনো মেয়ের দিকে তাকিয়ে। রোহিতের গলার স্বর কেমন যেন খসা খসা হয়ে আসে। চারিদিকটা একবার দেখে নেয়। বলতে চায়, আজ একটা ফ্ল্যাটে ডেলিভারি দিতে গিয়েছিলাম, অদ্ভুত পরিস্থিতি, পরে বলবো। মাথার ভেতরে ভুলভাল সবকিছু ঢুকে গেছে। আমার দিকে তাকা। এত বছর আমার সঙ্গে রয়েছিস, এমন দিন আসতেই পারে, কিন্তু মনে রাখিস তুই একজন ভালো মানুষ। আমি তোকে বিশ্বাস করি, তুই তো আমার সবসময় সেভাবেই রাখিস রে। আর জানিস তো আমার আমার কি ইচ্ছে করছে? কি হচ্ছে বল। একটা চুমু খাবো। অনেকেই আছে আমি জানি, অন্তত একবার আমাকে একটু শান্তি পেতে দে, একটু আমার এই ভুলভাল মন থেকে। চুপি সারে খাবি কিন্তু। দেখ, পার্কের লোকে দেখে ফেলবে। দেখুক না, সবাই দেখুক, এই শহরে সবাই তো চেনে তোকে আমাকে। আমাদের ভালোবাসা, একটু নিশ্চয়তা। ঠিক আছে, তবে চুমুর সময় 5 সেকেন্ডের বেশি না, এরপরে কিন্তু বেরিয়ে যাব। ওই 5 সেকেন্ডই আমার জন্য যথেষ্ট। রোহিত 2 হাতে মৌয়ের গাল দুটো আলতোভাবে ধরে, ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছিল ও খুব ঘনিষ্ঠভাবে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। আদিত্যদা ফোন করছে। হ্যাঁ বলো। হ্যাঁ রোহিত, আর একটা ডেলিভারি আছে ভাই। আর কি, নিয়েই যাও। ফোনটা আগে ওকে বন্ধ করো, তারপরে তো আবার একটা ডেলিভারি। এখনই একটু বস, একটু বস প্লিজ।
না, আমার আর সময় নেই। একদিকে রোহিত কানে ফোন দিয়ে আরেকদিকে মৌয়ের হাতটা শক্ত করে ধরে কথাটা বলার চেষ্টা করে। সে বলে, আজ আর পারবো না, আজকে বাড়ি যাব, বাড়িতে মা একা আছে। রোহিত, এভাবে আমার ডোবাস না ভাই। দেখ, একদিকে তমালটা আমাকে কেস খাইয়ে বসে আছে, আরো কতগুলো ডেলিভারি আজকে দেওয়ার কথা ছিল, দেয়নি। সমানে ফোন আসছে। প্লিজ তুই ডোবাস না, দিয়ায় এইটা অন্তত দিয়ায়। রোহিত আর কিছু বলতে পারে না। আদিত্যদা আর অমিয়দার কাছে ও চিরঋণী। ওরা না থাকলে মা ছেলের সংসারটা বোধহয় ভেস্তেই যেত। মা লোকের বাড়ি খুব একটা এখন কাজ করতে যেতে পারে না। কদিন আগেই একজন এসে মায়ের নামে নিন্দা করে গেছে। মা রোজ ঘরও মুছতে পারেন না, বাসনের মধ্যে এঁটো লেগে থাকে। রোহিতের ইচ্ছে করে চিৎকার করে তাদের সঙ্গে প্রতিবাদ করতে, বলতে, ঝাঁ চকচকে ফ্ল্যাটের মধ্যে বসে থাকেন, সেগুলো পরিষ্কার রাখার দায়িত্ব নিজেরাই নিয়ে নেন। কেন কেন এই বয়স্ক মানুষগুলোকে দেখে দেখে আপনাদের বাড়িতে কি মা নেই? আপনাদের কি মায়া হয় না? আর যদিও বা কাজে একটু ভুল করেই ফেলেছে, নিজের মানুষ মনে করে তো ক্ষমা করতে পারেন। এদিকে সোসাইটির সামনে এমন বড় বড় করে লেকচার মারবেন যে কাজের লোকেদেরকে আপনারা সমান চোখে দেখেন কখনো? বাজারে কোনো উপহার কিনতে গিয়ে সব থেকে কমা শাড়িটা প্রতিবার পুজোতে আমার মাকে উপহার দেন। এদিকে আমার মা আপনার ছেলের জন্মদিনে সব থেকে দামি কাঁসার বড় বাটিটা গিফট করেছিল, সমস্ত মাইনেটা দিয়ে। এগুলোর হিসাব রাখেন কি? বলতে পারে না রোহিত, তবে গলা চিরে শব্দগুলো বেরিয়ে আসার চেষ্টা করে। মৌ বলল, আজ আর হবে না, মেজদির বাড়ি যাব, জামাইবাবু বাড়ি ফিরবে, পড়াবে, তুই আজ বরং যা। দেখ, আমার মনটা আজকে শান্ত নেই। বোকা কোথাকার, এমন করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। তুই তো আমার প্রেমিক, তোকে ভালোবাসি না, তোর এই মনটার জন্য। আজ যা, কাজটা সেরে আয়, দেরি করিস না। আচ্ছা, কাল আসবি তো দেখা করতে? দেখি কখন কি হয়, বলা যায় না। আচ্ছা, তাহলে ওই অপূর্ণ চুমুটা, ওটা তোলা থাকলো। দুইজন বিপরীত দিকে হাঁটতে শুরু করলো। অন্ধকারে রোহিতের বুকের মধ্যে একটা খালি ফাঁকা অনুভূতি। তবে এক চিলতে আশার আলো, কাল যদি আবার দেখা হয়। রোহিত ডেলিভারিটা শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে। বাইকটা ফুল বেগে ছুটছে। চাবি গেটের সামনে এসে দাঁড়িয়েছে। আর একটু পরই তার বাড়িতে এসে পৌঁছে যাবে। ডেলিভারি দিয়ে যখন ফিরছিল তখন একটা ফোন এসেছিল। প্রায় ডেলিভারি পৌঁছে দেওয়ার কিছুক্ষণের মুহূর্তেই ফোনটা রিসিভ করে প্রথমে কোনো শব্দ আসছিল না, পরে একটা নারী কণ্ঠস্বর বলল, হ্যালো, তুমি ডেলিভারি দিয়ে গিয়েছিলে না দুপুরবেলা? আমি সেই বৌদি বলছি। বাথরুমে পিছলে পড়ে গিয়েছি, কোমরে না বড্ড লেগেছে, একটা মলম লাগবে। কেউ তো ঘরে নেই, প্লিজ একটা মলম এনে দাও না। চাবি গেটের পাশে দাঁড়িয়ে ওই বড় ফার্মেসিটা চোখে পড়ে। মনে মনে বলে, একা একা রয়েছে, কষ্ট পাচ্ছে, কি আর এমন হবে একটা মলম দিয়ে আসলে? মানুষ হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে। আচ্ছা, আমি বাজে কিচ্ছু ভাববো না। বাইক ঘুরিয়ে নিয়ে সোজা ফার্মেসিতে ঢুকে একটা ব্যথার মলম কিনে নেয় রোহিত। তারপরে আবার ফিরে যায় গলির দিকে, রাস্তা ঘুরিয়ে সোজা সেই বৌদির ফ্ল্যাটের উদ্দেশ্যে। প্রায় ৪৫ মিনিট পর বৌদির বাড়ির সামনে বাইকটা থামে। স্কুটারের স্ট্যান্ডে নামাতে নামাতে নিজের মনে মনে সে ভাবে, দুপুরে যেটুকু দেখলাম সেটাই জীবনে কোনোদিন ভুলতে পারবো না। নিজের ওপরে আমার নিয়ন্ত্রণ রাখতে হবে। মলমটা দিয়েই চলে যাব। আমি তো মৌকে ভালোবাসি। সে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে একটা ফোন কল করলো। দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি বিজি। নিশ্চয়ই কারোর সাথে কথা বলছে। কে হতে পারে? যাই হোক, থাক, তা নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ কি? ঠিক তখনই ব্যালকনির গ্রিল থেকে নিচু হয়ে ঝুঁকে পড়ে সেই স্বর। একটু দাঁড়াও, নামছি, একটু সময় দাও। রোহিত ঘাড় উঁচু করে তাকায়। ফিকে আলোয় ঝুলতে থাকা পাতলা নাইটির ওড়না হাওয়ায় দুলছে। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। দুপুরের স্মৃতি ভেসে সেই নাইটিটাই তবে একটা ওড়না জুটেছে তার সঙ্গে। আবারও আরেকবার ২৪ ঘন্টাও পেরোয়নি। কি অদ্ভুত সেই অনুভূতি, কি যেন এক পিপাসা তৃষ্ণা। মনে মনে রোহিত ভাবে, আমি কি ঠিক করছি? হঠাৎই দরজার দিকে দৃষ্টি পড়ে তার। হাতের তালু ভিজে যাচ্ছে ঘামে। বাইকের ইঞ্জিন নিভে গেছে। চারিদিকে নীরবতা। দরজা খুলে সামনে এসে দাঁড়ায় সেই তন্নি, পরনে সেই হালকা নাইটিটা, চুল কোমর ছুঁই ছুঁই।
ঠোঁটটা লাল আজকে, এই মুহূর্তে সেটিতে একটুখানি সিঁদুর না থাকলেই চলে, তবে চোখ দুটো অসম্ভব আকর্ষণীয়। ভেতরে এসো, আজ তুমি আমার অনেক হেল্প করলে। তুমি না এলে রাতে হয়তো ঘুমই হতো না ব্যথায়। দাঁড়িয়ে রয়েছো, বোধহয় কিছু খাওনি, একটু চা খেয়ে যাও। রোহিতের গলা শুকিয়ে যায়। গলা খাকারি দিয়ে বলে, না বৌদি, আসলে আমার মা হয়তো চিন্তা করবে, অনেক দেরি হয়ে গেছে। আরে এক কাপ চা খেয়ে গেলে কেউ চিন্তা করবে নাকি? এসো। একা থাকি, কারোর সাথে কথা বলার সুযোগ পাই না। তুমি এসছো বলে মনটা একটু হালকা লাগছে। রোহিত মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ফোনটা ভাইব্রেট হয়, স্ক্রিনে মৌয়ের নাম্বার। সে চুপচাপ ফোনটা পকেটে ঢুকিয়ে নেয়। পা যেন নিজের নিয়ন্ত্রণেই নেই। ঘরের ভেতরে পা রাখতেই বৌদি দরজাটা বন্ধ করে দিলেন। আমি কি ভুল করছি? মা মৌ সব একদিকে, আর একদিকে এক মুহূর্তের মোহ। আমি নিজেকে সামলাতে পারছি না কেন? এত ভেবো না তো, এত চাপ নিও না। একটু নিজের ওপর নির্ভর হও, একটু বাঁচো। জীবনে সবসময় শুধু দায়িত্ব নিয়ে মানুষ বাঁচতে পারে নাকি? আমাকে সে বলতো আর বোঝাতো। আমিও তো শুধু সংসার করেই জীবনটা ফেলে দিয়েছি। অথচ আমি যে এত সুন্দরী, সে না থাকলে আমি কি বুঝতাম? রোহিত টেবিলের পাশে বসে। বৌদি বলে, বসো, আমি চা করে আনছি। রোহিত পকেট থেকে এইবার মলমটা বার করে। আরে বৌদির হাতে তো মলমটাই দেওয়া হয়নি। বৌদি চুপচাপ রান্নাঘরের দিকে গেলে রোহিতও এগিয়ে যায়। ভাবে বৌদিকে ডেকে দেবে। বৌদি অসম্ভব সুন্দর, এমন শরীর, এমন সৌন্দর্য, এত কাছ থেকে। হাত কাঁপতে শুরু করে তার। বৌদি তখন চা ঢালছে। একবার ভাবে পেছন থেকে জাপটে ধরবে নাকি, তারপরে ভাবে না, তাহলে বৌদি মলমটা নিচ্ছি, যাও গিয়ে বসো। চায়ের কাপ হাতে ধরিয়ে দেয় সেই মেয়েটি। রোহিতের হাত কাঁপতে শুরু করেছে। হঠাৎই চায়ের কাপটা থেকে চা ঝলকে গিয়ে তার গায়ে পড়ে। বৌদি বলে, এ কি, ইস, জামাটা নোংরা হয়ে গেল। এমন অসাবধানতা বশত কেউ কাজ করে? সারাদিন কিছু খাওনি বোধ হয়, খুব খিদেতে গা হাত পা কাঁপছে। না তেমন কিছু না। আচ্ছা, আপনার স্বামী আপনাকে সময় দেয় না, তিনি কোথায়? থেমে যায় সেই তন্নি। গলার স্বর ভারী হয়ে আসে, চোখের কোণটা ভিজে ওঠে। আচমকাই নিজের হাতের কাপটা রেখে রোহিতের সামনে একটু হাঁটু গেড়ে বসে পড়েন তিনি। কে আছে আমার জন্য? কেউ নেই। কেউ আমার মুখের দিকে তাকায় না, কেউ কথা বলে না। একা একা একটা ঘর, আমি একটা বাড়ির বন্দিনী। কারো কিচ্ছু না, ও আমাকে ঘরে রেখে দেয়, কারো সামনে যেতে দেয় না। আমি নাকি গেও, আমি নাকি সেকেলে। সে আমায় পড়াতে আসতো, সে আমায় পড়াতে এসে আমাকে ভালোবাসা শিখিয়েছে। একদিন ও দেখে ফেললো, তারপর থেকে সে আর আসে না। প্রায় 7 দিন। আচ্ছা, আমার এই ঘরে থাকতে ভয় করে। ও আমায় টাকা পাঠিয়ে দেয়, কিন্তু আমার যে টাকা দরকার নেই, আমি যে একটু ভালোবাসা চাই, একটু ভালোবাসা। রোহিত কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। দুহাত তুলে বৌদির চোখের জল মোছে। আপনার মধ্যে দেখার মতো অনেক কিছু আছে। আপনি খুব সুন্দর মানুষ। আপনি, কে বলেছে আপনাকে দেখার কেউ নেই? বৌদির গলা কেঁপে ওঠে। তুমি দেখতে চাও আমাকে? দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই, অনুভব করতে চাই, বুঝতে চাই। হঠাৎ করে সেই তন্নি আরো কাজে এগিয়ে আসে। রোহিতের মুখের সামনে নিজের মুখ রেখে পিস করে বলে, দেখো না তাহলে, আমিও দেখাতে চাই। শুধু তুমি তাকিয়ে দেখো, এমন করে কখনো কেউ আমাকে দেখতেই চায়নি। আমি তো দেখাতে চাই, কিন্তু আমাকে কেউ দেখেনি এমন চোখে। দুইজনের ঠোঁট হঠাৎ একসঙ্গে মিশে যায়। একটা অদ্ভুত শূন্যতা, নীরবতা আর দুটো শ্বাসের মেলবন্ধন। রোহিতের নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। শরীর যেন তার নিজের সাথে কথা বলছে না। বৌদির আঙুল ছুঁয়ে যাচ্ছে তার শার্টের বোতাম, ধীরে ধীরে খুলছে একটা করে। কখনো নিজেকে অবসর দিতে শিখিনি আমি। সবসময় দায়িত্ব সামলেছি, সবসময় হিসাব সামলেছি। একটা দিন, একটুখানি সময়, শুধু তুমি আর আমি, আর কিচ্ছু চাই না। ও বলেছিল, কিন্তু ও আসেনি। রোহিত চুপচাপ বসে থাকে।
কিছু বলতে পারে না। একটা অদ্ভুত উষ্ণতা তার শরীর জুড়ে। সে জানে এই মুহূর্তটা অন্যরকম, বাস্তবতার বাইরে। মনের মধ্যে থেকে চাপা তৃষ্ণা বেরিয়ে আসে তার। আপনার ছোঁয়ায় যেন নিজের অস্তিত্বটা ভুলতে বসেছি। এমন কেন মনে হচ্ছে আমার? আমি এই ঘরের মধ্যে আপনার ছায়ায় আটকে পড়েছি। বৌদি হালকা হেসে তার হাত দুটো নিজের হাতের সঙ্গে জড়িয়ে নেয়। হাতটা রাখে তার কোমরের ওপর। এই তো ভালোবাসা বলতে তো শুধু নাম্বার সম্পর্ক না, একটা অনুভব, এক মুহূর্তের মুক্তি, অনেক কিছু না পাওয়ার যন্ত্রণার মধ্যে একটুখানি ভালো লাগা। রোহিত সামান্য ঝুঁকে পড়ে, মাথা রাখে বৌদির কাঁধের কাছে। মৃদু নিঃশ্বাস পড়ছে তার, ভারী হচ্ছে সেই নিঃশ্বাসের তরঙ্গ। আজ বুঝলাম অনেক কিছু নিরাবত্ত দেয়াল ডিঙিয়েও আসে, না চাইতেও। আপনাকে দেখার পরে মনে হচ্ছে জীবনে অনেক কিছু আমার এখনো অপ্রকাশিত। তুমি চলে গেলে আবার সে একাকিত্ব আসবে, সেই শূন্যতা। তবে আমি তোমাকে মনে রাখবো। দুটো শরীর আরো বেশি কাছাকাছি ঘনিষ্ঠ হয়ে আসে, একে অপরের মধ্যে লেপ্টে থাকার মুহূর্তে কিছু আগে কলিং বেলের শব্দে সবটা ছন্দ কেটে যায়। রোহিতের শরীরে ঘাম জমেছে। শার্টের বোতাম খুলে সেটা একদিকে পড়ে রয়েছে সোফার। বৌদির শরীরেও সবটা কেমন যেন এলোমেলো। রোহিত বলল, এবার কি হবে? আমি দরজা খুলতে পারবো না, তুই খোলো। রোহিত তাড়াতাড়ি শার্টটা কুড়িয়ে কোনো রকমে বোতামটা আটকিয়ে দরজা খুলে দেখে এক ভদ্রলোক। আপনি আমার ঘরে? এই ভদ্রলোকই বৌদির স্বামী, প্রায় বছর 45 বয়স, কোট টাই প্যান্ট পরা, হাতে একটা সুটকেস। দেখে মনে হচ্ছে কোথা থেকে হয়তো ফিরলেন। আমি ডেলিভারি দিতে এসেছিলাম। বৌদি একটা মলম চেয়েছিল, ওটাই। ভদ্রলোক মাথা নাড়লেন। রোহিতকে সাইড করে ঘরের ভেতর ঢুকলেন। সোফার দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত হয়ে গেল। বৌদি একটু অদ্ভুত অবস্থাতেই শুয়ে, এলোমেলো পোশাক, চোখ দুটোর মধ্যে অসম্ভব ভয় আর বিস্ময়। ভদ্রলোক ঘুরে তাকালেন রোহিতের দিকে। কণ্ঠে ছিল দৃঢ় কিন্তু কটাক্ষের রেখা স্পষ্ট। আজকাল ডেলিভারি বয়রা বুঝি পার্সেল দিয়ে শুধু কাজ শেষ করে না, ঘরের ভেতর ঢুকে বউদের সাথে বুঝি আলাদা করে সার্ভিস দেয়। বাহ স্যার, আমি কিছু বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। আমি এক্ষুনি চলে যাচ্ছি স্যার, এক্ষুনি। রোহিত দ্রুত টেবিল থেকে তার মোবাইলটা তুলে নেয়। হাঁটু কাঁপছে তার, সে পালাতে চায়, কিন্তু ভদ্রলোক হাত দিয়ে ইশারা করে থামালেন। বললেন, থামো, যাওয়ার আগে সবটা শোনো। মনে রেখো, আজ তুমি জোর বাঁচা বেঁচে গেছো, কারণ আমি ঠিক সময় ফিরেছি। রোহিত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ভদ্রলোক ব্যাগ খুলে একটা ইঞ্জেকশন বার করলেন। বৌদির হাতে পুশ করতে করতে বললেন, এই মহিলা আমার বৈধ স্ত্রী, অগ্নিসাক্ষী করে বিয়ে করা। তবে বিয়ের প্রথম রাত থেকেই বুঝেছি এই শুভ্রাংশু বলে কেউ একটা আছে যে আমার প্রতিদ্বন্দ্বী। নামটা আমি বিয়ের আগে শুনিনি, তবে এখনো বুঝতে পারছি না আসলে শুভ্রাংশুর অস্তিত্বটা কি। ফুলশয্যার রাতে, বিয়ের পরেই জানতে পারি ব্যাপারটা। রোহিত স্তম্ভিত হয়ে বলে, মানে উনি একজন মেন্টাল পেশেন্ট? হ্যাঁ, বিয়ের পর ফুলশয্যায় জানতে পারি। কলেজ জীবনে একজনকে ভালোবাসত, সেই প্রেমিক ওর জন্যই আত্মহত্যা করে। তার নাম শুভ্রাংশু। এরপর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। প্রতি মাসে ওষুধ আর থেরাপি চলে, কিন্তু যখন তখন যাত্রার মধ্যেই শুভ্রাংশুকে ও খুঁজে পায়। আমি বিয়ের পরে ওর বাপের বাড়িতে গিয়ে অনেক খোঁজ করেছি, কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। আমার শ্বশুর শাশুড়ি স্বীকার করেছিলেন সবটা, কিন্তু শুভ্রাংশুর বাড়ি, ঠিকানা, ঠিকুজি গোষ্ঠী কিছুই পাইনি। কলেজে আলাপ হয়েছিল। ভদ্রলোকের স্ত্রী চোখের পাতা বন্ধ করে শুয়ে আছেন। ইঞ্জেকশনের ঘুম এসেছে। ভদ্রলোক বললেন, আজ তুমি এসে পড়েছিলে ভুলে, যদিও ঠিক অবস্থায় বাড়ি ফিরতে পারছো। মনে রেখো, এই ঠিকানায় ভুল করেও ডেলিভারি দিতে আসবে না। হাই পুলিশ ডাকতে চাই না, কারণ তুমি না বুঝে এই ফাঁদে পড়েছ। এবার থেকে সাবধান, সবসময় বুঝে শুনে কাজ হাতে নেবে, নয়তো এমন কোনো ভুলে জীবনের অনেক কিছুই শেষ হয়ে যেতে পারে। আমি বুঝেছি স্যার, আর কোনোদিন আমি ডেলিভারি নিয়ে আসবো না। চলে যাও, বাইরের দুনিয়ার সঙ্গে এই দরজার ফারাকটা বুঝে নিতে শেখো। রোহিত বিনা বাক্য ব্যয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসে। বুকের মধ্যে একটা ভার জমে থাকে।
মুহূর্তটা তাকে একটা চরম শিক্ষা দিল। ঘর থেকে বেরিয়ে বাইক স্টার্ট করে এগিয়ে যায় রোহিত। পৃথিবী শুধু চোখে দেখা জিনিস নয়, অনেক গভীরেও খোঁজার প্রয়োজন আছে। সন্ধ্যার আলো সম্পূর্ণ ম্লান হয়ে রাত হয়েছে। পার্কের ধারে একটু বসে রোহিত। বাবা, এখন মনটা সম্পূর্ণভাবে হালকা লাগছে। একটু যদি মৌ আসতো, মৌয়ের সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম। ঘটনার দিন 7 পরে মৌয়ের মক টেস্ট ছিল পরপর 3-4 দিন। একটা ছোট্ট কোম্পানিতে জব পেয়েছে, কিন্তু করতে পারবে না, যেহেতু একটা বেসরকারি স্কুলে সে পড়াশোনা করায়। সেই স্কুলের বাচ্চাগুলো ছাড়তে রাজি নয় মৌকে। মৌয়ের মৃদু জামাইবাবুও বলেছেন, এই বয়সে চেন্নাইতে গিয়ে চাকরি করার কোনো দরকার নেই, তার থেকে তুমি এখানেই চেষ্টা করো, ঠিক হবে। এই 7 দিন মৌ খুব ব্যস্ত ছিল, দেখা করতে পারেনি রোহিতের সঙ্গে। রোহিতও ওই ঘটনা ঘটে যাওয়ার পরে প্রায় 3-4 দিন কাজ থেকে ছুটি নিয়েছে। মাকে নিয়ে তারাপীঠ থেকে ঘুরে এসেছে, আর আজ দেখা করতে এসেছে মৌয়ের সাথে। গঙ্গার পাড়ে বসে আছে। ট্রেনটা ছুটে যাওয়ার পরে পিঠে একটা আলতো স্পর্শ। রোহিত বলে, এতক্ষণে সময় হলো? রাগ হয়েছে? হবে না বাবা, বাবুর খুব রাগ হয়েছে। রাগ হওয়াটাই স্বাভাবিক, কখন থেকে অপেক্ষা করছি। দেরি হয়ে গেল, সরি। কান মুলছি, ওই একটা শব্দ বললি সব 7 খুন মাপ। মৌ আশেপাশে একবার দেখে নিল, না, কেউ নেই। রোহিতের গাল দুটো ধরে তার গালে একটা চুমু দিয়ে বলল, রাগ মিটেছে? দেরি হলো কেন? আর বলো না, এই কদিন তো বললামই তোমাকে, পরীক্ষার জন্য ব্যস্ত ছিলাম। তারপরে হঠাৎ একটা দুঃসংবাদ পেলাম। দুঃসংবাদ? কি হয়েছে? আমাদের কলেজের শুভ্রাংশু স্যার আত্মহত্যা করেছে নাকি। কি এক বৌদির সঙ্গে বলে প্রেমের সম্পর্ক ছিল। তারপরে সেই বৌদির হাজবেন্ড স্যারকে রীতিমতো টর্চার করতে শুরু করে মেন্টালি। স্যার সহ্য করতে না পেরে সুইসাইড করে। কি নাম বললে? শুভ্রাংশু, শুভ্রাংশু সান্যাল। নামটা শুনেছ? রোহিত ঢোক গিলল। কবে মারা গেছে স্যার? স্যার সুইসাইড করেছে প্রায় ধরো দিন 15-20 হয়তো হতে আসলো। কেউ জানতো না। স্যার তো একাই থাকতেন ওনার ফ্ল্যাটে। খুব ভালো পড়াতেন, আমি শুনেছি পার্ট টাইম নাকি অনেককেই পড়াতেন। বাড়িতে টিউশনি করতেও যেতেন। সেইখানেই কোন এক বৌদির সঙ্গে ওনার আলাপ হয়েছিল। যার বাড়িতে আলাপ হয়েছিল সেই মহিলার হাজবেন্ড জাঁদরেল একজন মানুষ, বিরাট বড় ব্যবসায়ী। স্যারকে কিভাবে ফাঁসিয়ে দিয়েছে। যদিও স্যার মৃত্যুর আগে কিছু লিখে যাননি। খুব ভালো স্যার ছিলেন জানো তো, খুব মনোযোগ দিয়ে আমাদেরকে পড়াতেন। আমরা কখনো ভাবতে পারিনি বেঁচে থাকার কথা যেই স্যার বলে সেই স্যার আবার আত্মহত্যাও করতে পারে। অবশ্য নামটা ওনার সারা জীবনই আমার মনে থাকবে, শুভ্রাংশু। কি সুন্দর নাম, তাই না? রোহিত বলে, তুমি এরকম থেমে গেলে কেন? রোহিত আর বলতে পারে না। কিছু কিছু নাম সারা জীবন মনের গোপনে দাগ কেটে যায়। হয়তো দুটো ঘটনার মধ্যে সামঞ্জস্য থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু কোথায় গিয়ে যেন সেই নামগুলো জীবনের এক একটা ঘটনার রিওপেন চ্যাপ্টার। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।